আওয়ামী লীগের প্রায় 6 কোটি মানুষ, 6 কোটি মানুষ যদি ফু দেয়, এই 6 কোটি মানুষ ফু দিলে যে একটা সাইমন তৈরি হয়ে যেতে পারে, একটা মরু ঝড় তৈরি হয়ে যেতে পারে, একটা কালবৈশাখী তৈরি হয়ে যেতে পারে, এটা এই কর্তা ব্যক্তি যারা ক্ষমতায় বসে আছেন তারা কখনোই অত সিরিয়াসলি নেননি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উনি ফিরে আসার কথা বলছেন, কেউ কেউ বলেন যে এটা নেতা কর্মীদেরকে চাঙা করার কথা, আবার কেউ কেউ বলেন না সত্যি হয়তো ফিরে আসবে। আপনার কাছে কি মনে হয়? না না, আমি তো তাকে মানে নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য তার এই কথা বলার দরকার নেই। মূলত তাকে যদি যতদিন তিনি বেঁচে আছেন তাকে ফিরে আসতে হবে। মূল ব্যাপার হলো দেখুন, আহ, যখন বঙ্গবন্ধু মারা গেলেন তখন তিনি জার্মানিতে ছিলেন। যখন জার্মানিতে ছিলেন সেখানে বেশ ভালোই ছিলেন। আপনি চিন্তা করেন, ইউরোপে গিয়ে মানুষ ভিক্ষা করে, তারপর সে রাস্তাঘাটে ঘুরে, তার তো অন্য কোনো দেশে আসার চেষ্টা করার কথা না। তিনি জার্মানিতে থেকে যেতে পারতেন, ইংল্যান্ডে থেকে যেতে পারতেন, কিন্তু তিনি সেখান থেকে চলে এলেন কোথায়? ভারতে চলে এলেন। আবার সরকারি ভাতা খেতেন। ভারত সরকার তাকে এখন যেভাবে দাম দিচ্ছে হয়তো অতটা দাম দিত না, কিন্তু তার ন্যূনতম স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু ভারত সরকার সেই 75 পরবর্তী সময় তাকে দিয়েছে। কিন্তু এ দেশকে তিনি ভালোবেসেছিলেন বা ভালোবাসেন। এদেশে রাজনীতি করার তার একটা অদম্য আকাঙ্ক্ষা ছিল, আওয়ামী লীগের প্রতি তার একটা টান ছিল, প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা ছিল, রাষ্ট্র পরিচালনা করার অ্যাম্বিশন ছিল যে আমি রাষ্ট্রপ্রধান হব, প্রধানমন্ত্রী হব বা প্রেসিডেন্ট হবে, এই আকাঙ্ক্ষা তার ছিল। তিনি তার যে রাজনীতি, সেই রাজনীতি তার রক্তের মধ্যে মিশে আছে। ফলে কি হলো, তিনি জিয়াউর রহমান সাহেবের আমলে বাংলাদেশে এলেন এবং এই আশাটা কিন্তু এখন তারেক রহমান সাহেবকে বা ইউনূস সাহেবকে জনগণ যতটা না ভয় পায়, তার সে 1 কোটি গুণ লোকজন ভয় পেত জিয়াউর রহমানের মার্শাল লকে। এটা আপনারা ওই সময়টাতে জিয়াউর রহমানের যে মার্শাল ল, সেটা কল্পনা করতে পারবেন না। ভয়ে থরথর করে মিলিটারি দেখলে মানুষ চিত হয়ে পড়ে যেত। তখন শেখ হাসিনা সেই মার্শাল লকে চ্যালেঞ্জ করে, জিয়াউর রহমানকে চ্যালেঞ্জ করে, যে জাসদ বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে, সে জাসদ জিয়াউর রহমানের জামানায় ভয় পেয়ে সে মানে জাস্ট পুরো জাসদ নির্মূল হয়ে গেছে। তো জার্মানির সাথে নেগোসিয়েশন করে জাসদের যারা নেতৃবৃন্দ কেউ জার্মানি থেকে চিকিৎসা করে নিয়ে আসে, তারা দেখাতে কিন্তু সাহস পাননি। বাদী সামরিক শাসন এবং জিয়াউর রহমানের মতো একজন আয়রন ম্যান, তার মানে জমানাতে তাকে চ্যালেঞ্জ জানিয়ে তার সাথে বিরোধিতা করার জন্য, সে জিয়াউর রহমানের গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য বাংলাদেশে আসেননি, এটা প্রমাণিত ইতিহাস দ্বারা। তো সে এসেছে লড়াই করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, তার আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য। তো সেই সময় সে আসছে। আচ্ছা, গেল। তো তার যদি সাহস না থাকতো তাহলে তিনি তখন কেন আসলেন? এই জন্য আসলে বিষয়টা বোঝা উচিত। শেখ হাসিনা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাকে, যে আমরা আমাদের দক্ষিণাঞ্চলে একটা জায়গা আছে আগুনমুখা নদী। আপনি এখন বড় বড় রাজনীতিবিদ যাদেরকে খুব সাহসী মনে করেন, তাদেরকে একটা স্পিড বোটে, ছোট একটা স্পিড বোটে আগুন মুখা নদীতে পাঠিয়ে দেন, যে তুমি যখন প্রবল স্রোত থাকে আর ঢেউ থাকে সেই আগুন মুখা নদীর মধ্যে যাও, দেখবেন অনেকে কাপড় চোপড় নষ্ট করে ফেলবে, এত ডেঞ্জারাস সেই জায়গা। সেই শেখ হাসিনা সে আগুন মুখা নদী দিয়ে বহুবার তিনি পাড়ি দিয়েছেন। তার সঙ্গের যারা লোকজন বমি করে, অনেক বহু পুরুষ বমি করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, কিন্তু শেখ হাসিনা যে জায়গাতে আছেন সর্বোচ্চ শিখরে আছেন। এখানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তার কোন একটি কথাকে কথার কথা নেওয়া, এটা আমি মনে করি যে সুবিবেচনাপ্রসূত হবে না। আওয়ামী লীগ প্রসঙ্গে গেলে বলতে হয় যে গত এক সপ্তাহে কিছু নতুন ডাইমেনশন দেখা যাচ্ছে। আওয়ামী লীগ হঠাৎ করে মিছিলের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন যেটা, সেটাকেও বলতে হয় তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাদের প্রচুর মিছিল হচ্ছে এবং নোয়াখালীতে তাদের মিছিলের লোক সংখ্যা থেকে পুলিশ পিছিয়ে গেছে। সেই নোয়াখালীতে আবার এই আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে ক্ষমতাসীন দল বিএনপি মার খেল। কোন দিকে যাচ্ছে এই আওয়ামী লীগ সংক্রান্ত? আদৌ কি নিষেধাজ্ঞা উঠবে নাকি এটা একটা সংঘাত সংঘর্ষের দিকে যাবে? না, প্রথমত যে কোনো মানুষের ভয় এবং আতঙ্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, এরপরের কাজ করে না। আওয়ামী লীগের ভয় পাওয়ার যে বিষয়টি ছিল সেটি হয়তো বড় জোর 6 মাস বা 1 বছর পর্যন্ত কাজ করেছে। এখন আওয়ামী লীগের পতনের প্রায় 2 বছর চলে আসছে। তাদেরকে যে কোনো ভাবে আপনাকে এই সমাজে টিকে থাকতে হবে, আপনাকে জামাত হতে হবে। আওয়ামী লীগের লোকজন যদি জামাতে যোগ দেয়, বিএনপিতে যোগ দেয়, সেভাবে থাকতে হবে, অথবা তাদেরকে গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে, অথবা
তাদেরকে আওয়ামী লীগ করে বেঁচে থাকতে হবে। এই সমাজে তো মানুষ হিসেবে আওয়ামী লীগের প্রায় 6 কোটি মানুষ সারা বাংলাদেশে। এই 6 কোটি মানুষকে তো আপনি একসাথে মেরে ফেলতে পারবেন না। তো আবার অন্যদিকে আপনি তাদের যে রাজনৈতিক অধিকার, মানুষ ডাল ভাত খাওয়ার পরে অর্থাৎ অন্ন বস্ত্র চিকিৎসা, এরপরেই মানুষ যেটা চায় সেটা হলো তার রাজনীতি করার অধিকার চায়, কথা বলার অধিকার চায়, তো মেলামেশার অধিকার চায়। তো সেই জায়গাটাতে তাদের 6 কোটি মানুষের যে পুঞ্জীভূত প্রেম ভালোবাসা একটা দলকে কেন্দ্র করে, তাদের যে বিশ্বাস, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা, এটাকে তো রাষ্ট্রকে ধারণ করতে হবে। রাষ্ট্রকে ধারণ করতে হবে, সে ধারণ করার জন্য আপনি কিভাবে করতে পারবেন, তাদেরকে স্পেস করে দিতে হবে। সেই স্পেসটা তাদের নিজের রাজনীতি করার ক্ষেত্রে হোক, তাদেরকে ভিন্ন রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হোক, সামহাও তাদের সেই 6 কোটি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটাকে অবদমিত করে রাখা যাবে না। তো দুর্ভাগ্যজনক হলো সত্যি যে ইউনূস সরকার এবং বর্তমান সরকার অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, ফ্যামিলি কার্ড চিন্তা ভাবনা করছেন, ইউনূস সরকার সংস্কারের কথা চিন্তা করেছেন, কিন্তু 6 কোটি মানুষের যে রাজনৈতিক চিন্তা, এটাও যে একটা জাতীয় সমস্যা। এবং 6 কোটি মানুষ যদি ফু দেয়, এই 6 কোটি মানুষ ফু দিলে যে একটা সাইমুম তৈরি হয়ে যেতে পারে, একটা মরু ঝড় তৈরি হয়ে যেতে পারে, একটা কালবৈশাখী তৈরি হয়ে যেতে পারে, এটা এই কর্তা ব্যক্তি যারা ক্ষমতায় বসে আছেন তারা কখনোই অত সিরিয়াসলি নেননি। ফলে কি হলো, আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের না দেয়ালে পিঠ থেকে গেছে। তারা চিন্তা করছে আমরা এমনি মার খাচ্ছি, মরে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। তো এই জন্য তারা ওই একটা পিঁপড়াকে আপনি যখন আঘাত করবেন, ও মারা যাওয়ার আগে আপনাকে একটা শেষ কামড় দেবে। তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই যে বের হয়ে আসছে, এটা তাদের একটা অভিযাত্রা। সেই অভিযাত্রায় তাদেরকে পরাজিত করতে হবে, অথবা তাদের সাথে লড়াই সংগ্রাম করতে হবে, অথবা তাদের কাছে পরাজিত হতে হবে। এই 3টা সমীকরণের বাইরে অন্য কোনো সমীকরণ নাই। ইট ইস এ ম্যাটার অফ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যারা এখানে যুদ্ধ করে লড়াই করে টিকে থাকতে পারবে, মূলত তারাই টিকবে। এখন কে টিকবে এটা সময় না হলে বলা যাবে না। এই যে দল বেঁধে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের, ইউনূস সরকারের 5 উপদেষ্টা, সবাই বলে কিচেন ক্যাবিনেট ছিল, আমি ছিলাম না সেই ক্যাবিনেটে, এইটার নামমাত্রটা কি? আর বিদ্যুৎ কি বর্তমান এই যে বিএনপি সরকারের জন্য একটা কুফা নাকি? কারণ গত সরকারের সময়ও যখন 4 দলীয় জোট সরকার, তখনও বিদ্যুৎ ভোগাইছে এবং তারেক রহমান সাহেবের উপরে বিদ্যুৎ সংকট নানান অভিযোগ। তো এবারও আসার পর থেকে মানুষ বিদ্যুতের জন্য ত্রাহি অবস্থা। এটা কি কুফা লেগে গেল বিএনপির জন্য? সব এই বিষয়ে প্রশ্ন করেছি। আমি একটা বলি শুনুন, মানে বিএনপির দুটো জমানা, অর্থাৎ জিয়াউর রহমানের জমানা এবং 1991 সালে বেগম জিয়ার জমানা, এই দুটো জমানা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সময়। এবং আপনি দেখবেন প্রকৃতি বিএনপিকে সহযোগিতা করেছিল। তখন ঝড় বৃষ্টি, বিএনপির যে সময় কুফা ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, তখন আসলে এই যে চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, এই বাংলাদেশে এখন যা কিছু মন্দ তাদের অনেক কিছু কিন্তু ওই সময়টাতে শুরু হয়েছিল। ফলে এই কুফা যদি বলেন তাহলে আপনি মনে করবেন যে এই সরকারের মধ্যে অনেক লোক আছে যাদের চিন্তা ভালো না, দেয়ার ব্যাড থিঙ্কিং, যাদের আমল ভালো না, একিন ভালো না, এবং যারা এই অনেক কিছু করতেছে। ফলে এমন কিছু সমস্যা বিএনপির সামনে আসবে যদি তাদের চরিত্র খারাপ হয়, যদি তাদের মনের মধ্যে কোনো ভালো চিন্তা না থাকে, যদি তারা মানে এই দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে নিজেদেরকে সংযত করতে না পারেন, তাহলে একটার পর একটা সমস্যা আসতে থাকবে এবং নিজেদের ভারী তারা নিজেরা পড়ে যাবে। তো এই জন্য আমি মনে করবো যে সরকারের যারা কর্তা ব্যক্তি বহুকাল পরে 17 বছর পরে ক্ষমতা পেয়েছেন, তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং খেয়াল করা উচিত যে আল্লাহ কিন্তু সবাইকে কাউকে কাউকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না কাউকেই। তো এখানে কোনো অন্যায় করে পার পাওয়া যাবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং, যেই জিনিসটা আপনি বললেন যে এই যে বিদ্যুতের যে সমস্যা, এখন আমাদের দেশে বিদ্যুতের সমস্যাগুলো অনেক আছে। এগুলো তো ধারাবাহিকভাবে এখানে সেই যাকে বলা হয় আওয়ামী লীগ জামানাতে দুর্নীতি, অনিয়ম, তারপরে ক্যাপাসিটি চার্জ, প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না অথচ ব্যাংক ঋণ দিচ্ছি, এই পুরো জিনিসগুলো তো আওয়ামী লীগ জামানাতে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং এইটা ইউনূস সরকারকেও বহন করতে হয়েছে, বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। আবার এই দুর্নীতির উপর যদি আবার বর্তমান সরকারের যদি কোনো নতুন অলিগার শ্রেণী আবার নতুন করে লোড স্থাপন করে, তাহলে তো এই জাতিটা বহন করতে পারবে না। এটা হলো ঘটনা। আর আরেকটা যেটা প্রশ্ন, যেটা শেষ করবো আমার বক্তব্য, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেট সম্পর্কে বলছেন। কিচেন ক্যাবিনেট এটা ওনার পাপের ফসল। আসলে উনি
মানে একটা যতদিন ক্ষমতায় ছিলেন সবাইকে একটা মোহগ্রস্ত করার চেষ্টা করছেন অভিনয় করে, এবং তিনি এখনো কিন্তু অভিনয় করে যাচ্ছেন। এই এখন ওনার লোকজন বলার চেষ্টা করছে তাকে জাতিসংঘের মহাসচিব করা হবে, তিনি এখন প্যারিসে গিয়ে এটা করছেন ওটা করছেন, জাপানে গিয়ে এটা করছেন ওটা করছেন, যত সব ফাজলামো। মানে জাস্টকে বলা হয় কি, আপনি একটা পুতুলকে বিরাট একটা দুর্গা মূর্তি বানালেন, বা একটা পুতুলকে দেখা গেল বিরাট একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব বানালেন বা দেবতা বানালেন, ওইরকম। রিসেন্টলি হাদি হত্যা নিয়ে এত রকম কথা, এমনকি ইন্ডিয়া থেকে মমতা ব্যানার্জিও কথা বলছে, বাংলাদেশে হাদির ভাই এক কথা বলে, বোন এক কথা বলে, ইনকেলাব মঞ্চ এক কথা বলে, আবার গণ অধিকার পরিষদের মুখপাত্র বলে যে ইনকেলাব মঞ্চের জাবেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। মানে এটা হচ্ছে নাকি, হঠাৎ কেন হাদি নিয়ে এইরকম আলাপ সালাপ, আপনার কি মনে হয়? যে এখানে এরকম একটা নির্বাচনের সময় এত একটা হত্যাকাণ্ড ঘটলো কেন? তিনি রাজনীতিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, এবং একজন প্রার্থী যেভাবে তিনি প্রচারণা চালাচ্ছেন, আমাদের কাছে মনে হতো বড় জোর 5-10 হাজার ভোট হয়তো তিনি পেতে পারতেন। তো সেখানে তাকে হত্যাকাণ্ড ঘটানো হলো এবং দায়ী করা হলো বিএনপিকে এবং মির্জা আব্বাসকে। কিন্তু পরবর্তীতে এই ঘটনা নিয়ে যে নাটকগুলো তৈরি করা হলো এবং যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হলো, তখন আমরা বুঝতে পারলাম যে এই হত্যাকাণ্ডের পিছনে একটা বিরাট চেইন কাজ করছে, এবং একটা পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ দীর্ঘকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন এবং হাতি হত্যাকাণ্ডকে তিনি একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, এই সন্দেহ তখন অনেকের মনে ডানা বেঁধেছিল। এখন মমতা ব্যানার্জির কথায় যেটা বোঝা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আমেরিকা জড়িত, ভারত জড়িত, বাংলাদেশের অনেক রাজনীতিবিদ জড়িত, অনেক রথী মহারথী জড়িত, এবং এটার মূল কারণটাই ছিল বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, বা এই যে একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক যে ধারা অব্যাহত থাকবে, এটাকে রুখে দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটেছিল। এই গেল এক দৃষ্টিতে। আর যদি আপনি এর বাইরে যান, সেটা হলো আসলে হাদি তো কি করেছে, সে একটু গালাগালি করতো, আর কিছু না, তো একটু গালাগালি করতো, একটু উগ্র ভাষায় কথাবার্তা বলতো, কিন্তু হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা তো তার জীবনে নেই। তার মতো একটা মানুষকে, বলতে গেলে নিরপরাধ একজন মানুষকে এইভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, এটা আল্লাহর একটা গজব নাজিল হওয়ার মতো অবস্থা। ফলে এই তারই হত্যাকাণ্ড প্রকৃতি, রাজনীতি, বাংলাদেশের মাটি, মানুষ কোনো কিছু আসলে এটা অ্যাবজর্ব করতে পারছে না, তো ধারণ করতে পারছে না, এটা উদ্গৃহীত হয়ে যাচ্ছে বা উদ্গৃহণ হয়ে যাচ্ছে মতো। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, মমতা ব্যানার্জি যেটা বলেছেন ওটা ওখানে থেমে থাকবে না, এটা আরো সামনে যাবে, এবং এর জন্য বহু পক্ষকে দায় শোধ করতে হবে, দেনা শোধ করতে হবে। এবং অনেকে যদি আগামীতে কেবলমাত্র এই হাদিক হত্যাকাণ্ডের জন্য ফাঁসির কাষ্ঠের আসামি হন, আমি অন্তত অবাক হব না, এবং আমার বিশ্বাস যে আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন এই হত্যাকাণ্ডের যারা ভিলেন ছিল, তাদের আদি এবং আসল রূপ, এবং আশ্চর্য ব্যাপার হলো তারা পালাতে পারবেন না, তাদের সবাইকেই বিচারের আওতায় আসতে হবে। এবং এটা প্রকৃতি জানান দিচ্ছে, নেচার ইটসেলফ। কখনো কখনো কোনো অপরাধ এত নিষ্ঠুর একটা হত্যাকাণ্ড যেটা কিন্তু প্রকৃতি সহ্য করতে পারেনি, ফলে এই বাংলাদেশে অনেক ধর্ষণ হয়, অনেক হত্যাকাণ্ড হয়, কিন্তু এত দ্রুত বিচার হয় না। কিন্তু এই শিশু রামেশাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এইরকম নির্মম ঘটনা আমাদের বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি, কোনো আদি যুগে, এমনকি 1971 সনে এরকম নির্মম ঘটনা ঘটেনি। ফলে কি হলো, প্রকৃতি সহ্য করতে পারেনি, প্রকৃতি অপরাধীদেরকে ধরে ফেলেছে। আর এখানে ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা আছে, এরা ন্যাচারালি এর সঙ্গে কমপ্লাই করেছে। ফলে স্টিল, ইফ ইউ ট্রাস্ট ইন গড, বিলিভ ইন ইসলাম, আপনি যদি ধর্ম কোনো বিশ্বাস করেন, তাহলে আপনি মনে করবেন যে অনেক কিছুই আপনি আসলে করতে পারবেন না, দেয়ার আর সামথিং, এখানে একটা বাধা আছে। তো সেই ক্ষেত্রে এই যে হাদির হত্যাকাণ্ড, এটা তো আল্লাহ দেখেছেন কে হত্যা করেছে, কেন করেছে, কি কারণে করেছে। এই জমিনে যদি এরকম একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হয়, আবার সেই হত্যাকাণ্ড আপনি মারলেন, মেরে আবার আপনি নাটক করলেন, আপনি কাঁদলেন, আপনি অভিনয় করলেন, এত কিছু করলেন, মোনাফিকের একটা সময় মানে সীমা পরিসীমা আছে। তো যার জন্য এই বিচারটা প্রকৃতির জন্য অনিবার্য হয়ে পড়েছে, এবং এটা হবে ইনশাল্লাহ। আপনার সঙ্গে আমি কথা বলবো, আশেপাশের লোকের সঙ্গে কথা বলবো, কথা বলতে আমার ভয় লাগছে, মনে হচ্ছে যে একরাশ বেদনা, সমস্যা, আশঙ্কা, আতঙ্ক, এবং
এই লোকগুলো বোধহয় ভালো নেই। যখন সে বাজারে যাবে, সে যে নির্দিষ্ট আয় করছে, সে আয়ের সমপরিমাণ সে ব্যয় করতে পারছে না, তো পণ্যমূল্য কিনতে পারছে না, রাস্তাঘাট তার জন্য নিরাপদ হচ্ছে না, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সীমান্তে গোলাগুলি হচ্ছে, সরকারের মধ্যে যারা কর্তা ব্যক্তি তাদের দিকে তাকালে যে ধরনের একটা আস্থা বিশ্বাস হয় সেটা দেখা যাচ্ছে না। চারিদিকে মব নতুন করে শুরু হয়েছে, আবার ওই যে আওয়ামী লীগ চলে গিয়েছিল সে আওয়ামী লীগ আবার ফিরে আসার জন্য হুমকি ধামকি দিচ্ছে। তারপরে কি বলবো, হাজার হাজার সমস্যা, সেই সমস্যাগুলো যদি একত্র করেন তাহলে আপনি 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 বছর পরে আমাদের যে সরকার যেভাবে চলছে তার উপর যে বিশ্বাস এবং আস্থা রাখবো, এটা সত্যিকার অর্থে একটা মেডিটেশনের ব্যাপার। খুব উচ্চ মাত্রার বা উচ্চ মার্গের যদি মেডিটেশন না থাকে, এই মুহূর্তে বিরাট ব্যাপার।